হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখো, আজকে আমরা করব পথের পাঁচালী পর্ব ৩। অপুদের বাড়ি হইতে কিছু দূরে একটা খুব বড় অশ্বত্থ গাছ ছিল। কেবল তাহার মাথাটা উহাদের দালানের জানালা কি রোয়াক হইতে দেখা যায়। অপু মাঝে মাঝে সেই দিকে চাহিয়া দেখিত। যতবার সে চাহিয়া দেখে ততবার তাহার যেন অনেক অনেক দূরের কোনো দেশের কথা মনে হয়। কোন দেশ এ তাহার ঠিক ধারণা হইত না। কোথায় যেন কোথাকার দেশ মার মুখে ওইসব দেশের রাজপুত্রদের কথাই সে শোনে। অনেক দূরে কোথায় তাহার শিশু মনে একটা বিস্ময় মাখানো আনন্দের ভাব সৃষ্টি করত। ঠিক আছে, সে মনে করত অনেক দূরের একটা দেশে সে অশ্বত্থ গাছটিকে দেখছে। নীল রঙের আকাশটা অনেক দূর, ঘুড়িটা কুঠির মাঠটা অনেক দূর। সে বুঝতেই পারিত না, সে বুঝাইতে পারিত না, বলিতে পারিত না কাহাকেও। কিন্তু এসব কথায় তাহার মন যেন কোথায় উড়িয়া চলিয়া যাইত। এবং সর্বাপেক্ষা কৌতুকের বিষয় এই যে অনেক দূরের এই কল্পনা তাহার মনকে অত্যন্ত চাপিয়া তাহাকে যেন কোথায় লইয়া ফেলিয়াছে। ঠিক সেই সময়ে মায়ের জন্য তাহার মন কেমন করিয়া উঠিত। যেখানে সে যাইতেছে সেখানে তার মা নাই, অমনি মায়ের কাছে যাইবার জন্য মন আকুল হইয়া পড়িত। কতবার যে এরকম হইয়াছে। আকাশের গায়ে অনেক দূরে একটা চিল উড়িয়া যাইতেছে, ক্রমে ছোট্ট 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 হইয়া নীলুদের তালগাছের উঁচু মাথাটা পিছনে ফেলিয়া দূর আকাশে ক্রমে মিলাইয়া যাইতেছে। চাহিয়া দেখিতে দেখিতে যেমন উড়ন্ত চিলটার দৃষ্টিপথে বাহির হইয়া যাইত, অমনি সে চোখ নামাইয়া লইয়া বাহির বাটি হইতে এক দৌড়ে রান্নাঘরের দাওয়ায় উঠিয়া গৃহ কার্যরত মাকে জড়াইয়া ধরিত। ঠিক আছে, সে কি করতো, সে এই সব কিছু দেখে দৌড়ে এসে মাকে জড়িয়ে ধরতো। মা বলিত, দেখো দেখো ছেলের কাণ্ড দেখো, ছাড় ছাড়, দেখছিস সকরি হাত, ছাড়ো মানিক আমার, সোনা আমার, তোমার জন্য এই দেখো চিংড়ি মাছ ভাজছি। তুমি যে চিংড়ি মাছ ভালোবাসো, হ্যাঁ দুষ্টুমি করো না, ছাড়ো। ঠিক আছে, তাহলে তার মা সকরি মানে এটো হাতে তার মা চিংড়ি মাছ ভাজছে, বলছে তুমি আমাকে ছাড়ো, নাহলে তোমারও এটো হাত তোমার গায়ে লেগে যাবে। আর এরকম দুষ্টুমি করো না, তুমি চিংড়ি মাছ ভাজা খেতে ভালোবাসো, তাই তোমার জন্য চিংড়ি মাছ ভাজছি। ঠিক আছে। আহারাদির পর দুপুরবেলা তাহার মা কখনো কখনো জানালার ধারে আঁচল পাতিয়া শুইয়া ছেঁড়া কাশিদাসী মহাভারতখানা সুর করিয়া পড়িত। বাড়ির ধারে নারকেল গাছটাতে শঙ্খচিল ডাকিত। অপু নিকটে বসিয়া হাতের লেখা ক খ লিখিতে লিখিতে এক মনে মায়ের মুখের মহাভারত পড়া শুনিত। জানালার বাহিরে বাঁশবনে দুপুরে রৌদ্র মাখানো শেওড়া ঘেঁটু বনের দিকে চাহিয়া চাহিয়া মহাভারতের, বিশেষত কুরুক্ষেত্রের যুদ্ধের কথা শুনিতে শুনিতে সে তন্ময় হইয়া যায়। মহাভারতের সমস্ত চরিত্রের মধ্যে কর্ণের চরিত্র বড় ভালো লাগে তাহার কাছে। ইহার কারণ কর্ণের উপর তাহার কেমন একটা মমতা হয়। রথের চাকা মাটিতে পুতিয়া গিয়াছে, এক হাতে প্রাণ পরে সেই চাকা মাটি হইতে টানিয়া তুলিবার চেষ্টা করিতেছেন। সেই নিরস্ত্র অসহায় বিপন্ন কর্ণের অনুরোধ মিনতি উপেক্ষা করিয়া অর্জুন তীর ছুড়িয়া তাহাকে মারিয়া ফেলিলেন। ঠিক আছে, তাহলে কুরুক্ষেত্রের যুদ্ধে এখানে অর্জুন এবং কর্ণের যুদ্ধের কথা বলা হয়েছে। কর্ণ অনেক বড় বীর ছিল। ঠিক আছে, কর্ণ আর অর্জুনের যুদ্ধে বর্ণনা করা হয়েছে যে তোমরা একটু বড় হয়েছো তাই একটু শোনাচ্ছি গল্পটি। কর্ণ কর্ণ যখন বাণ মারছিল এবং তার অর্জুনের রথের ধ্বজাতে হনুমান বসেছিলেন, তার রথটাও ছিল স্বর্গের কারো একজনের দেওয়া, তার গান্ডীব ধনুক দেওয়া ছিল শিবের, মানে বরপ্রাপ্ত সেই ধনুক ছিল। আর তারপরে তার সারথি ছিলেন স্বয়ং কৃষ্ণ। মানে অর্জুনের হয়ে সমস্ত দেবতারা, সমস্ত শক্তি যুদ্ধ করছিল, কিন্তু কর্ণ তাদেরকে বাণ মেরে দু পা পেছনে সরিয়ে দিচ্ছিল এবং অর্জুনের বাণে সে 10-11 পা পিছিয়ে যাচ্ছিল। তখন অর্জুন জিজ্ঞাসা করছেন কৃষ্ণকে যে আমার বাণে তো সে অনেক দূর পিছিয়ে যাচ্ছে, তাহলে ওর বাণে আমরা 2 পা পেছলেই
তো তুমি কেন বলছো যে ও ও খুব বড় বীর? তখন বলছে, তোমার সঙ্গে সমস্ত দেবতারা আছে, তবুও তার সমস্ত শক্তির থেকেও তার বড় শক্তি হচ্ছে, তবে এই রথের চাকা পেছন দিকে গড়ছে। ঠিক আছে? তো এত বড় বীর ছিল কর্ণ। সেই বীরকে অর্জুন কিন্তু সম্মুখ যুদ্ধে মেরে ফেলতে পারতো না। তাই আহ, সে ছলের আশ্রয় নিয়েছিল। ঠিক আছে? সে নিরস্ত্র অসহায় বিপন্ন কর্ণকে তীর ছুঁড়ে মেরে ফেলেছিল যখন তার রথের চাকা মাটিতে গেঁথে গিয়েছিল। ঠিক আছে? সেই জন্য এই কথা শুনে তার কর্ণের উপর দয়া হতো। মায়ের মুখে এই অংশ শুনিতে শুনিতে দুঃখে অপুর শিশুর হৃদয় পূর্ণ হইয়া উঠিত। চোখের জল বাগ মানিত না। চোখ ছাপাইয়া তাহার নরম তুলতুলে গাল বাহিয়া গড়াইয়া পড়িত। সঙ্গে সঙ্গে মানুষের দুঃখে চোখের জল পড়ার যে আনন্দ, তাহা তাহার মনোরাজ্যে নব অনুভূতির সজীবত্ব লইয়া পরিচিত হইতে লাগিল। ঠিক আছে? তাহলে পরের দুঃখেও মানুষের কান্না পায়, এটা সে বুঝতে পারছিল তখন। বেলা পড়িলে মা গৃহকার্যে উঠিয়া গেলে। সে বাহিরে আসিয়া রোয়াকে দাঁড়াইয়া দূরের সেই অশ্বত্থ গাছটার দিকে একদিন চাহিয়া দেখে। হয়তো কড়া চৈত্র বৈশাখের রোদ্রে গাছটার মাথায় ধোঁয়া ধোঁয়া অস্পষ্ট, নয়তো বিকালের রাঙা রোদে অলসভাবে গাছটার মাথা জড়াইয়া আছে। ঠিক আছে? সে সেই অশ্বত্থ গাছটাকে তখন দেখতো বিকেলবেলা। সকালের চেয়ে এই বৈকালে রাঙা রোদে মাখানো গাছটার দিকে চাহিয়াই তাহার মন কেমন করিত। কর্ণ যেন ওই অশ্বত্থ গাছটার উপরে আকাশের তলে অনেক দূরে কোথায় এখনো মাটির হইতে রথের চাকা দুই হাতে প্রাণপণে টানিয়া তুলিতেছে। রোজই তোলে মহাবীর, কিন্তু চিরদিনের কৃপার পাত্র কর্ণ। ঠিক আছে? সে কর্ণ কিন্তু মহাবীর ছিলেন। সে কি মনে করছে যে কি এখনো হয়তো সেই কাজগুলো চলছে। তার মা রাজপুত্রর গল্প বলেন, সেই রাজপুত্র হয়তো সে মনে করছে কাছে পিঠেই কোথাও আছে, মানে ও অশ্বত্থ গাছের ওপারে আছে। সে যতদূর পর্যন্ত দেখতে পায় তার ওপারে মনে করছে তার মা যে সমস্ত গল্পগুলো শোনায়, সেই গল্পগুলোর মানুষগুলো বাস করে। এক এক দিন মহাভারতের যুদ্ধের কাহিনী শুনিতে শুনিতে তাহার মনে হয় যুদ্ধ জিনিসটা মহাভারতে বড় কম লেখা আছে। ইহার অভাব পূর্ণ করিবার জন্য এবং আশ মিটাইয়া যুদ্ধ জিনিসটা উপভোগ করিবার জন্য সে এক উপায় বাহির করিয়াছে। একটা বাখরি কিংবা হালকা কোনো গাছের ডালকে অস্ত্রস্বরূপ হাতে লইয়া সে বাড়ির পিছনে বাঁশবাগানের পথে অথবা বাহিরে উঠানে ঘুরিয়া বেড়ায় ও আপন মনে বলে, তারপর দ্রোণ তো একবার একেবারে 10 বাণ ছুড়লেন। অর্জুন করলেন কি, একেবারে 200টা বাণ দিলেন মেরে। তারপর ও সে কি যুদ্ধ, কি যুদ্ধ! বাণের চোটে চারিদিক অন্ধকার হয়ে গেল। এখানে সে মনে মনে যতগুলি বাণ হইল তাহার আশ মিটে বাণ হইলে তাহার আশ মিটে তাহার কল্পনা করে। যদিও তাহার কল্পনার ধারা মার মুখে কাশিদাসী মহাভারতে বর্ণিত যুদ্ধের প্রণালী সম্বন্ধে যাহা শোনা আছে তা অতিক্রম করে না। তারপর তো অর্জুন করলেন কি, ঢাল তরোয়াল নিয়ে রথ থেকে লাফিয়ে পড়লেন। পরে এই যুদ্ধ। দুর্যোধন এলেন, ভীম এলেন, বানে বানে আকাশ অন্ধকার করে ফেলেছে। কিন্তু রক্ত মাংসের দেহে জীবন্ত থাকিলে তাহারা বুঝিতে পারিতেন যশলোভে পথ ক্রমশই কিরূপ দুর্গম হইয়া পড়িয়াছে। বালকের আকাঙ্ক্ষা নিবৃত্তি করিতে তাহারা মাসের পর মাস সমানভাবে অস্ত্র চালনা করিতে পারিতেন কি? তাহলে সে কি করছে, বলছে তারা যদি এখন বেঁচে থাকতেন তাহলে মাসের পর মাস সে যেমন এরকম যুদ্ধ বর্ণনা করছে, সেরকম ভাবে তারা কি, তাদের যুদ্ধ তো মাত্র 18 দিন চলেছিল না, মহাভারতের যুদ্ধ। তারা এরকম মাসের পর মাস এরকম ভাবে সে যেরকম ভাবে বর্ণনা করছে অপু, সেরকম ভাবে কি যুদ্ধ করে যেতে পারতেন? গ্রীষ্মকালের দিনটা বৈশাখের মাঝামাঝি। নীলমণি রায়ের ভিটার দিকে জঙ্গলের ধারে সেদিন দুপুরের কিছু পূর্বে দ্রোণগুরু বড় বিপদে পড়িয়াছেন। কপিধ্বজ রথ একেবারে তাহার ঘাড়ের উপরে, গান্ডীব ধনু হইতে ব্রহ্মাস্ত্র মুক্ত হইবার বিলম্ব চক্ষের পলক মাত্র। কুরু সৈন্যদলে হাহাকার উঠিয়াছে। এমন সময় শেওড়ার বনের ওদিক হইতে হঠাৎ কে কে কৌতুকের কণ্ঠে জিজ্ঞাসা করিল, ও কি রে অপু? অপু চমকিয়া উঠিয়া আকর্ণ টানা জ্যাকে হঠাৎ ছাড়িয়া দিয়া চাহিয়া দেখিল তাহার দিদি জঙ্গলের মধ্যে দাঁড়াইয়া তাহার দিকে চাহিয়া খিলখিল করিয়া
হাসিতেছে, ঠিক আছে? তাহলে কি করছে সে, দ্রোণ গুরুর মৃত্যুর যে সময়টা সেটি যুদ্ধের খেলাটি খেলছে। গান্ডীব ধনু মানে অর্জুন তাকে হত্যা করবেন। অর্জুনের গুরু ছিলেন কিন্তু দ্রোণ গুরু। কিন্তু মহাভারতের যুদ্ধের সময় অর্জুনের গান্ডীব ধনুকের বাণেই, এই যে ব্রহ্মাস্ত্রের বাণেই তার কিন্তু মৃত্যু হয়েছিল। ব্রহ্মাস্ত্র ছিল এমন একটা অস্ত্র, সেটা সেটা যদি তুমি মানে আহ, যদি কেউ তার নিক্ষেপ করে তাহলে সে তার টার্গেট ফুলফিল করবে, মানে যাকে মারার জন্য সে ছেড়েছে তাকে মারবে, তারপরে সেটা ফিরে আসবে, তাকে ফিরিয়ে আনার জন্য আর একটা মানে একটা মন্ত্র আছে, ঠিক আছে? এইরকম বর্ণনা ছিল। গান্ডীব ধনু হচ্ছে এখানে অর্জুনের ধনুকের নাম, ঠিক আছে? আচ্ছা, তোমরা যদি মহাভারতের গল্প শুনতে চাও, আমি ছোটদের মহাভারত তোমাদেরকে, ছোটদের মহাভারত, ছোটদের রামায়ণ পড়ে শোনাতে পারি। তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো, ঠিক আছে? এমন সময় শেওড়া বনের দিকে তার দিদি বলছে, কি রে অপু, কি করছিস? জঙ্গলের দিকে চেয়েছে, তার দিকে চেয়ে চেয়ে হাসছে। অপু চাহিতেই বলিল, হ্যাঁ রে পাগলা, আপন মনে কি বকছিস বিড়বিড় করে, আর হাত পা নাড়ছিস? পরে সেই ছুটিয়া আসিয়া সস্নেহে ভাইয়ের কচি গালে চুমু খাইয়া বলিল, পাগল কোথাকার একটা পাগল, কি বকছিলি রে আপন মনে? দুর্গা তো বুঝতে পারছে না সে কি খেলছে, তাই বলছে, কি বকছিলি আপন মনে? অপু লজ্জিত মুখে বারবার বলিতে লাগলো, যা বকছিলাম বুঝি, আচ্ছা যা। সে একা একা খেলছে, তার দিদি দেখে নিয়েছে, তাই সে লজ্জা পাচ্ছে, ঠিক আছে? অবশেষে দুর্গা হাসি থামাইয়া বলিল, আয় আমার সঙ্গে। পরে সে অপুর হাত ধরিয়া বনের মধ্যে লইয়া চলিল। খানিক দূরে গিয়া হাসি মুখে আঙুল দিয়া দেখাইয়া বলিল, দেখেছিস কত নোনা পেকেছে, এখন এখন কি করে পাড়া যায় বল দেখি। অপু বলল, উফ, অনেক রে দিদি, একটা কঞ্চি দিয়ে পাড়া যায় না, তাহলে তারা কি করবে? নোনা ফল পেড়ে খাবে, ঠিক আছে? দুর্গা বলিল, তুই এক কাজ কর, ছুটে গিয়ে বাড়ির মধ্যে থেকে আকুশিটা নিয়ে আয় দেখি। আকুশি, আকুশি মানে জানো তো, যেটা একটা লম্বা ডান্ডা থাকে, তার মাঝে একটা ছোট্ট ছোট্ট কাঠ বাঁধা থাকে, সেটা সেটা দিয়ে করে পাড়া হয় কিছু, ঠিক আছে? আকুশি দিয়ে টান দিলে পড়ে যাবে, দেখিস এখন। অপু বলল, তুই এখানে দাঁড়া দিদি, আমি আনছি। অপু আকুশি আনিলে দুজনে মিলিয়া বহু চেষ্টা করিয়াও ৪-৫টার বেশি ফল পাড়িতে পারিল না। খুব উঁচু গাছ, সর্বোচ্চ ডালে যে ফল আছে তাহা দুর্গার আকুশি দিয়াও নাগাল পাইল না। পরে সে বলিল, চল আজ এইগুলো নিয়ে যাই, নাইবার বেলা মাকে সঙ্গে আনবো, মার হাতে ঠিক নাগাল আসবে। দে নোনাগুলো আমার কাছে, তুই আকুশিটা নে, নোলক পড়বি। ঠিক আছে, তাহলে তারা নোনা পেড়ে নিয়ে গেল। আর যাওয়ার সময় তাকে তার দিদি জিজ্ঞাসা করছে, নোলক পড়বি? একটু নিচু ঝোপের মাথায় ওর কলমি লতার সাদা সাদা ফুলের কুড়ি দুর্গার হাতে ফলগুলো নামাইয়া নিকটে ফুলের কুড়ি ছিঁড়িতে লাগিল। বলিল, এদিকে সরে আয়, নোলক পরিয়ে দিই। ওর ওর কলমি লতা সাদা ফুলের কুড়িগুলো দিয়ে নোলক পরানো যায়, অনেক কিছু দিয়েই নোলকগুলো বানানো যায়, ঠিক আছে? উম যেগুলো ডালগুলো নুইয়ে যায়, মানে ভাঙে না, ঠিক আছে, নোয়ালে ভাঙে না, সেগুলো দিয়ে নোলক বানানো যায়। তাহার দিদি ওর কলমির ফুলের নোলক পরিতে ভালোবাসে। বন জঙ্গল সন্ধান করিয়া সে প্রায় খুঁজিয়া আনিয়া নিজে পরে ও ইতিপূর্বে কয়েকবার অপুকেও পরাইছে, পরাইয়াছে। অপু কিন্তু মনে মনে নোলক পরা পছন্দ করে না। তাহার ইচ্ছা হইলে বলে নোলকে তাহার দরকার নাই। তবে দিদির ভয়ে সে কিছু বলিল না। দিদিকে চটাইবার ইচ্ছা তাহার আদৌ নাই, কারণ দিদি বন জঙ্গল ঘুরিয়া কুলটা, জামটা, নোনাটা, আমড়াটা সংগ্রহ করিয়া তাহাকে লুকাইয়া খাওয়ায়। এমন সব জিনিস জুটাইয়া আনে যাহা হয়তো কুপথ্য হিসাবে উহাদের খাইতে নিষেধ আছে। কাজেই অন্যায় অন্যায় হলেও দিদির কথা না শোনা তাহার সাহসে কুলায় না, ঠিক আছে? তাহলে তার দিদি সব সময় জঙ্গল ঘুরে যা কিছু পায় সব এনে তার ভাইকে খাওয়ায়, সেই জন্য তার দিদির ইচ্ছেতে সে নোলক পরে। একটা কুঁড়ি ভাগিয়া সাদা জলের মতো যে আঠা বাহির হইল, তাহার সাহায্যে দুর্গা অপুর নাকে কুঁড়িটা আটকাইয়া দিল। পরে নিজেও একটা পরিল, তারপর ভাইয়ের চিবুকে হাত দিয়া নিজের দিকে ভালো করিয়া ফিরাইয়া বলিল, দেখি কেমন দেখাচ্ছে? বাহ, বেশ, চল মাকে দেখাই গে। অপু লজ্জিত মুখে বলিল, না দিদি, চল না, খুলে ফেলিস নে যেন। বেশ হয়েছে। বাড়ি আসিয়া দুর্গা নোলক ফুল ফল সরি নোনা ফলগুলি রান্নাঘরের দাওয়ায় নামাইয়া রাখিল। সর্বজয়া
লইয়া রাঁধিতেছিল দেখিয়া খুব খুশি হইয়া বলিল, কোথায় পেলি রে? দুর্গা বলিল, ওই লিচু জঙ্গলে, অনেক আছে, কাল গিয়ে তুমি পারবে মা, এমন পাকা একেবারে সিঁদুরের মতো রাঙা। সে আড়াল ছাড়িয়া দাঁড়াইয়া বলিল, দেখো মা, অপু নোলক পরিয়া দিদির পিছনে দাঁড়াইয়া আছে। সর্বজয়া হাসিয়া বলিল, ও মা, ও আবার কে রে? কে, চিনতে পারছি নে? অপু লজ্জায় তাড়াতাড়ি নাকের ডগা হইতে ফুলের কুড়ি খুলিয়া ফেলিল, বলিল, ওই দিদি পরিয়ে দিয়েছে। দুর্গা হঠাৎ বলিয়া উঠিল, চল রে অপু, ওই কোথায় ডুগডুগি বাজছে, চল, বাঁদর খেলাতে এসেছে ঠিক, শিগগির আয়। আগে আগে দুর্গা ও তাহার পিছনে পিছনে অপু ছুটিয়া বাটির বাহির হইয়া গেল। সম্মুখে পথ বাহিয়া বাঁদর নয়, ও পাড়ায় চিনিবাস ময়রার মাথায় করিয়া খাবার ফেরি করিতে বাহির হইয়াছে। চিনিবাস হরিহর রায়ের দুয়ারে দিয়া গেলেও এ বাড়ি ঢুকিল না, কারণ সে জানে এ বাড়ির লোক কোনোদিনই কিছু কেনে না। তবু দুর্গা অপুকে দরজায় দাঁড়াইয়া থাকিতে দেখিয়া জিজ্ঞাসা করিল, চাই নাকি? অপু দিদির মুখের দিকে চাহিল। দুর্গা চিনিবাসের দিকে ঘাড় নাড়িয়া বলিল, না। চিনিবাস ভুবন মুখুজ্জের বাড়ি গিয়া মাথার চাংড়ি নামাইতে বাড়ির ছেলেমেয়েরা কলরব করিতে করিতে তাহাকে ঘিরিয়া দাঁড়াইল। ভুবন মুখুজ্জে অবস্থাপন্ন লোক, বাড়িতে ৫-৬টা গোলা আছে। এ গ্রামে অন্নদারায়ের নিচেই জমিজমা ও সম্পত্তি বিষয়ে তাহার নাম করা যাইতে পারে। ভুবন মুখুজ্জের স্ত্রী বহুদিন মারা গিয়াছে, বর্তমানে তার সেজ ভাইয়ের বিধবা স্ত্রী এ সংসারের কর্ত্রী। সেজ বউয়ের বয়স ৪০-এর উপর হইবে, অত্যন্ত কড়া মেজাজের মানুষ বলিয়া তাহার খ্যাতি আছে। সেজ বউ একখানা মাজা পিতলের সরাই করিয়া চিনিবাসের নিকট হইতে মুড়কি, সন্দেশ, বাতাসা দশহরা পূজার জন্য লইলেন। ভুবন মুখুজ্জের ছেলে মেয়ে এবং তাহার নিজের ছেলে সুশীল সেইখানে দাঁড়াইয়াছিল। ঠিক আছে, তাহলে ভুবন মুখুজ্জেরা কি অবস্থাপন্ন লোক, তাদের অনেক ধানের গোলা আছে এবং তাদের বাড়ির কর্ত্রীকে তার সেজ ভাইয়ের বউ দাঁড়াইয়াছিল, সুশীল এবং তার ছেলেমেয়েরা দাঁড়াইয়াছিল, তাহাদের জন্য খাবার কিনিলেন। পরে অপুকে সঙ্গে লইয়া দুর্গা চিনিবাসের পিছন পিছন ঢুকিয়া উঠানে আসিয়া দাঁড়াইয়া আছে দেখিয়া সেজ বউ নিজের ছেলে সুশীলের কাঁধে হাত দিয়া একটু ঠেলিয়া দিয়া বলিলেন, যাও না, রোয়াকে উঠে গিয়ে খাও না, এখানে ঠাকুরের জিনিস মুখ থেকে ফেলে এঁটো করে বসবে, তাহলে ওরা দাঁড়িয়ে আছে, তাদেরকে দিতে হবে, সেই জন্য তাকে বলছে রোয়াকে বসে খাবে, যাও। চিনিবাস চাঙ্গারি মাথায় তুলিয়া পুনরায় অন্য বাড়ি চলিল। দুর্গা বলিল, আয় অপু, চল দেখি গে টুনুদের বাড়ি। ইহারা সদর দরজা পার হইতেই সেজ বউ মুখ ঘুরাইয়া বলিয়া উঠিল, দেখিতে পারিনে বাপু, ছুরিটা যে কি হ্যাংলা স্বভাব, নিজের বাড়ি আছে, গিয়ে বসে কিনে খেয়ে গে, জানা, তা না, লোকের দৌড় দৌড়, যেমন মা তেমনি ছা। ঠিক আছে, মানে বলছে এত বড় মেয়ে, সে লোকের দরে দরে ঘুরছে, সেজ বউ এরকম করে বলল। ইহাদের বাটির বাহির হইয়া দুর্গা ভাইকে আশ্বাস দিবার সুরে বলিল, চিনিবাসের ভারী তো খাবার, বাবার কাছ থেকে দেখিস, রথের সময় 4টে পয়সা নেব, তুই দুটো আমি দুটো, তুই আমি মুরগি কিনে খাবো। খানিকটা পরে ভাবিয়া অপু জিজ্ঞেস করিল, রথের আর কতদিন আছে রে দিদি? তাহলে তার খেতে ইচ্ছে করছে, সেই জন্য তারা জানে তাদের বাবা মা টাকা দেবে না, সেই জন্য বলছে যে রথের আর কতদিন আছে, রথের মেলার সময় আমরা টাকা নেব। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে। আচ্ছা, এই পর্যন্ত যা যা প্রশ্ন হয় আমি প্রশ্ন বানিয়ে দেব। ঠিক আছে, এখানেও আছে, এই প্রশ্নগুলির সঙ্গে আরো কিছু প্রশ্ন যোগ করে দেব। ঠিক আছে, এরপরে আমরা পর্ব 4 করব পরের ভিডিওতে। আজকের ভিডিওতে এই পর্যন্ত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।